27 নভেম্বর ফার্স্ট শিফটের যে পরীক্ষাটা হলো তা থেকেই কিন্তু বস আমরা অনুমান করে ফেলেছি যে কেমন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে এবং সামনে যাদের এখনও সিটি ইন্টিমেশন আসেনি তোমরা এখন কি করণীয়, কিভাবে কি রিভিশন করবে যাতে বেশি থেকে বেশি নাম্বার তোমরা করে আসতে পারো। তা আমি এই ক্লাসে মানে তোমাদের সব কিছুই বলবো, কিন্তু এখানে কোনো রকমের কোনো পরীক্ষার প্রশ্ন আমরা আলোচনা করব না। জাস্ট আমরা দেখব যে পরীক্ষার লেভেলটা কেমন ছিল আর কি কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন এসেছে সেগুলোই কিন্তু আমরা দেখব। দেখো পরীক্ষার লেভেলের কথায় যদি আসি, পরীক্ষার লেভেল কিন্তু বস মডারেট লেভেল ছিল। ওই যে তোমাদের 2022-এ 2019-এর পরীক্ষা যে 2022-এ হলো, সেখানে যে আসা প্রশ্নপত্রগুলো কিন্তু বেশ ভালো ছিল, বলবা মডারেট টু টাফ ছিল, কিন্তু তার তুলনায় এবারে কিন্তু প্রশ্নের লেভেলটা বলতে পারো খুবই ইজি। তোমরা অনেকেই হয়তো টেকনিশিয়ানের পরীক্ষা দিয়েছিলে, তা টেকনিশিয়ানে যারা পরীক্ষা দিয়েছো তোমরা তো জানোই সেখানে ম্যাথ এবং জিআই এর লেভেলটা কেমন ছিল। ঠিক সেই রকমই ম্যাথ আর জিআই লেভেল আসছে, তবে তবে কিছু কিছু 3 থেকে 4টে প্রশ্ন ম্যাথের একটু ক্যালকুলেটিভ ছিল, কেমন। আর তাই চিন্তা করবা না, একদম কি করবা না করবা আমি সব বলে দিচ্ছি। দেখো অ্যাটেম্প্ট যদি দেখি, ছেলেপেলে কিন্তু ভালোই অ্যাটেম্প্ট করছে, 80 82 একদম জেনুইন অ্যাটেম্প্ট করছে। মানে কি বলবো, এমন স্টুডেন্ট আছে আমরা রিভিউ দেখে বুঝলাম যে তারা তোমার হচ্ছে 82টা অ্যাটেম্প্ট করেছে, তার মধ্যে হয়তো খুব জোর একটা কি দুটো প্রশ্ন ভুল যেতে পারে, র মার্কস 77 বা 79 78 এরকম দাঁড়াতে পারে, কেমন। আর মনে করো না এবারে যে 70টা 75টা অ্যাটেম্প্ট করে আসলে তুমি বেরিয়ে যাবা, সেটা কিন্তু সম্ভব নয় যদি এই লেভেলটাই। আর তুমি তো জানোই টিসিএস যেহেতু বলে দিয়েছে যে প্রশ্ন নিয়ে কেউ আলোচনা করবা না, তার মানে ওরা চাইছে যে প্রথম শিফটে যে টাইপের প্রশ্নগুলো এসেছে ঠিক সেই লেভেলটাই কিন্তু ফলো করে ওরা বেরিয়ে যাবে। তা সেই জন্য মাথায় রাখবা, চিন্তা করবা না যে পরবর্তীকালে গিয়ে যে শিফটের প্রশ্নগুলো বিরাট কঠিন হবে, তা কিন্তু নয়। তা আমি বলে দিচ্ছি কি করবা এখন। তার সাথে দেখে নাও যে অ্যাটেন্ডেন্স কেমন ছিল, এই মানে 70 থেকে 80% ছেলেপেলে কিন্তু উপস্থিত ছিল এক্সাম সেন্টারে। এক্সাম প্যাটার্ন বললাম, এক্সাম প্যাটার্ন কিন্তু বস আহামরি কঠিন নয়, ইজিই ছিল। তবে খেলাটা কোথায় খেলেছে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স। আমি বারবার করে বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ে যাও জানুয়ারি থেকে এই নভেম্বর পর্যন্ত, কারণ দেখা গেল যে কুড়িটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, জিকে থেকে কোনো প্রশ্ন আসেনি। তা দেখে নাও এই যে ন্যাশনাল নিউজ থেকে দুটো প্রশ্ন ছিল, ইভেন্ট অ্যান্ড সামিট থেকে একটা ছিল, ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট থেকে ছিল, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স থেকে ছিল, ইন্ডেক্স থেকে ছিল, মিলিটারি তোমার হচ্ছে এক্সারসাইজ থেকে, স্পোর্টস থেকে ছিল, ঠিক আছে। মানে এই যে তোমাদের দেখো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেকে বলছে দাদা এই জুলাই থেকে নভেম্বর থেকে, মানে 2025-এর জুলাই থেকে নভেম্বরের মধ্যেই কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার্স। আবার কেউ বলছে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ছিল, সে যাই হোক, তোমরা কিন্তু জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই যে পুরো 11 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম তোখরভাবে পড়বা। তার জন্য দেখো আমি তোমাদের কিন্তু 340টা পেজের একটা ফুল পিডিএফ দিয়ে দিয়েছি জানুয়ারি থেকে অক্টোবর, ওটা তো আশা করি পড়ে নিয়েছো। লাস্ট 8 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এটাও রিভিশন করবা। তার সাথে নভেম্বর 2025-এর এই তোমার হচ্ছে 3 সপ্তাহ, এখনও তো শেষ হয়নি মাসটা, ওই জন্য 3 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আজকেই দিয়ে দেবো, তোখরভাবে একদম ডিটেলসে পড়ে নিবা। সাথে সাথে ইম্পর্টেন্ট ভিভিআই 350টা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ বা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো। অবশ্যই কিন্তু এই 3 আর 4 নাম্বার এই দুটো করে যাবা, কারণ কি ধরনের প্রশ্ন আসছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি ওই ক্লাস দুটো রাখবো। বোঝা গেল 20টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে থেকে কোনো প্রশ্ন ছিল না। দেখো সায়েন্সের ক্ষেত্রে সবাই বলছে যে দাদা সায়েন্সের মধ্যে বেশিরভাগ প্রশ্নই বায়োলজি থেকে ছিল। বায়োলজির ওই কোষীয় অঙ্গাণু, জীবনের প্রক্রিয়া মানে জীবনের মৌলিক এককের মধ্যে কোষীয় অঙ্গাণু থেকে এসেছিল। তারপরে কলার মধ্যে সরল স্থায়ী কলা, স্ক্লেরেন কাইমা কেলেন কাইমা না কি ছিল সেই দিয়ে একটা প্রশ্ন ছিল। জীবন প্রক্রিয়া সমূহ থেকে এসেছে নিয়ন্ত্রণ সমন্বয় থেকে, মানে এগুলো কি অ্যাকচুয়ালি প্রশ্নটা আমরাও পাইনি, জাস্ট যা শুনেছি সেখান থেকে আমি তোমাদের মানে যা রিভিউ থেকে বুঝলাম সেগুলোই কিন্তু বলছি। তা দেখো জীবন সমূহ কিভাবে জনন কার্য করে, মানে কোনো একটা প্রাণী দিয়ে তাকে বলা হয়েছে যে সে কিভাবে জনন কার্য করে, ঠিক আছে। বংশগতি থেকে দুটো সূত্র, মানে দুটো সূত্রের মধ্যে দুটো সূত্র দিয়ে প্রশ্ন এসেছিল, একটা নাকি জেনেটিক্সের সূত্র দিয়ে, আর ডিএনএ আরএনএ সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিল। মানুষের চোখ থেকে, আর তোমার এই খাদ্য থেকে, যে খাদ্যে অজৈব উপাদান, এই সমস্ত মানে এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। আর অনেকে বলছে দাদা রোগের থেকেও কিন্তু একটা প্রশ্ন ছিল, তা রোগের থেকে যে কী প্রশ্ন ছিল সেই প্রশ্নটা না জানা পর্যন্ত আমরা কিন্তু মানে কোন অধ্যায়, দেখো রোগের উপর কিন্তু আলাদা একটা অধ্যায় রয়েছে, সেটা কিন্তু সিলেবাসে নেই। এবার প্রশ্ন কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু আমাদের সিলেবাসে আছে, তার মধ্যেও কিন্তু রোগ সম্পর্কিত প্রশ্ন কিন্তু আছে। তা সেই প্রশ্নটা
পেলে ভালো হতো। তবু আমি এর উপরে তোমরা এখন কীভাবে কি রিভিশন করবে সব বলে দেবো পরপর। একটু অ্যাক্টিভ থাকবা। অ্যাক্টিভ থেকে যা দেবো একদম গিলে ফেলবা এই কয়দিনে। যাদের সামনে পরীক্ষা আছে এখনও সিটি এন্টিমেশন বেরোয়নি। দেখো নিউমেরিক্যালস থেকে 4 থেকে 5টা এসেছিল। এবার নাকি নবম শ্রেণীর মানে প্রথম শিফটে নবম শ্রেণীর ওপরেই নাকি বেশি জোর দিয়েছে। তাই বলে মনে করো না যে দশম শ্রেণী থেকে আসবে না। পরবর্তী সময় দেখবা দশম শ্রেণী থেকেই বেশি প্রশ্ন আসছে তোমাদের সময়। দেখো গতির ওপরে প্রশ্ন, তরঙ্গের উপরে ল্যামডা ঠ্যামডা দিয়ে একটা প্রশ্ন ছিল। আলো থেকে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, এর উপরে মানে একটা কি দুটো প্রশ্ন ছিল। দ্রবণ থেকে প্রশ্ন ছিল। তারপরে এই যে সমিত সমীকরণ বানাও, কপারের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস নাকি বেরোয় সেই সম্পর্কে প্রশ্ন ছিল। সক্রিয়তার যে টেবিল রয়েছে মানে ওই যে সক্রিয়তার সারির ওই যে ওপরে কি পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বুঝতে পারছো? ওই সক্রিয়তার টেবিলটা থেকে প্রশ্ন এসেছিল। তারপরে অ্যাসিড ক্ষার থেকে প্রশ্ন ছিল, যে ন্যাপথলিন নিয়ে আর কি একটা প্রশ্ন। কার্বন থেকে একটা প্রশ্ন ছিল 4টে অপশন দিয়ে, নিম্নলিখিত কোনটিতে কার্বন নেই নাকি, এরকম একটা প্রশ্ন ছিল। বিষয়টা বোঝা গেল। আর দেখো রিজনিংয়ে নাকি রিজনিং আর ম্যাথ বলেই দিলাম। তোমরা যারা টেকনিশিয়ান 2024-এর পরীক্ষাটা দিয়েছো, তা তোমরা তো জানোই যে টেকনিশিয়ানে গ্রেড 3-তে ম্যাথ আর জিআই লেভেলটা একদম কিন্তু একদম ধরতে গেলে ইজিই বলা চলে। ঠিক আছে? সেই লেভেলই আসছে, কিন্তু ওর থেকে একটু ক্যালকুলেটিভ প্রশ্ন কিছু ঢুকে যাচ্ছে ম্যাথে। জিআই খুবই সোজা ছিল। দুটো জানো তো সেই যে পাজেল-ঠাজেল করতে গেলে তো একটু সময় লাগবে। এবার যে পারে না সে তো বলবেই যে দাদা কঠিন এসছে। কিন্তু আমরা যা বুঝলাম যে একটা ভালো ছেলে যে ভালো পড়াশোনা করেছে তার কাছে কিন্তু মানে ভালো মানে কি, আহামরি ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কথা বলছি না। মোটামুটি ভালো পড়েছে, তার কাছে কিন্তু সে সবই পারছে। শুধুমাত্র পাজলটা তার কাছে বেঁধে যাচ্ছে। দুটো প্রশ্ন মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল মিলিয়ে একটা কি দুটো প্রশ্ন একটু বড় লেন্থই ছিল। বাদবাকি সব একদম ইজি। এই টেকনিশিয়ানের গ্রেড 3-র মতো। বুঝতে পারছো? আর ম্যাথের থেকে দেখে নাও তোমার ওই পার্সেন্টেজ থেকে দুটো প্রশ্ন ইজি টাইপের প্রশ্ন। প্রফিট অ্যান্ড লস, রেশিও, মিক্স অ্যান্ড অ্যালিগেশন থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, টাইম অ্যান্ড ডিসট্যান্স থেকে ছিল, মেনসুরেশন থেকে ছিল, ত্রিকোণমিতি থেকে একটা, জিওমেট্রি থেকে দুটো ছিল, স্ট্যাটিস্টিক্স মানে মিন, মিডিয়ান, মোড এসব থেকেও কিন্তু একটা প্রশ্ন ছিল। তা এবার আমি কিন্তু তোমাদের এরপরে কিন্তু মানে পরপর কন্টিনিউ ক্লাস দেবো। কোন কোন টাইপের প্রশ্নগুলো করাবো সেইগুলো কিন্তু ভালো করে করা। বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? যেই টাইপের প্রশ্নগুলো করাবো সেগুলো কিন্তু সামনে ভালো করে বুঝে নিবা আর করবা। ঠিক আছে? আর এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দাও। জিকে যা পড়েছো আর পড়ো না। যদিও বা পরবর্তীকালে যদিও বা জিকে ঢোকে, তাহলে পরে শুনে নাও কোন জায়গা থেকে ঢুকতে পারে। তোমার এই সংবিধানের যে মৌলিক অধিকার, সেখান থেকে হয়তো 2-1টা ঢুকতে পারে। আর যে বিভিন্ন সংবিধান সংশোধন, ওটাও পারলে পরে দেখতে পারো। আর তোমার না হলে পরে সংবিধানের যে গুরুত্বপূর্ণ ধারার মধ্যে ওই দেখবা যেগুলো রাষ্ট্রপতি, না হলে তোমার ওই হচ্ছে রাজ্যপাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিলেটেড যে ধারাগুলো, এইখান থেকে 2-1টা প্রশ্ন ঢুকতে পারে, যদিও বা পরে ঢোকে। কিন্তু যেহেতু প্রথম শিফটেই 20টায় কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসেছে না, তাহলে পরপর প্রত্যেকটা শিফটেই দেখবা 19টা 20টা করেই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এই একটা ভুল করে এদিক ওদিক থেকে কিন্তু জিকে ঢুকতে পারে। তা জিকে আমি সেই জন্য বলছি জিকে পুরোপুরি ছেড়ে দাও। ছেড়ে দাও মানে কি, যা পড়েছো আর হাত দিও না। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোখরভাবে পড়ো। কারণ এখনকার সময়ে এই সায়েন্স কিন্তু সবার কাছে একদম জল হয়ে গেছে। এখানে আর সায়েন্সে কিন্তু সবই কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, মানে বেশিরভাগই কনসেপচুয়াল। পাঠ্য বই ভালো করে পড়লে পরে মানে নবম, আমি বারবার করে একটা কথা তোমাদের বারবার করে বলেছি যখন ক্লাস করেছি, যে এনসিইআরটি পাঠ্য বইটা অন্তত একবার নবম আর দশম শ্রেণী ভালো করে পড়ো, ভালো করে রিভিশন করো। আমি তোমাদের ওই যে নবম আর দশম শ্রেণীর মার্কিং পিডিএফ দিয়েছি, একদম তোখরভাবে আরও একবার মানে পরপর রিডিং পড়ে ওটা কিন্তু রিভিশন করো, বারবার করে বলছি। তাহলেই কিন্তু একদম 25-এ 25 নাম্বার কেউ তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে? সায়েন্সে 25 তুলবা। ম্যাথ যেরকম আসছে, তুমি যদি ধরো তুমি টেক্সট বুক হোক বা যে কোনো জায়গা থেকে আগে ম্যাথে মক টেস্ট দিতে, 25-এর মধ্যে তোমার 20 না হলে 22 নাম্বার উঠতো, তাহলে মনে করবা ম্যাথে তোমার 24 নাম্বার উঠে যাবে। কেন? কারণ টেক্সট বুকে মোটামুটি ভালো লেভেল ছিল, তার থেকেও কিন্তু লেভেলটা মানে ইজি টাইপের চলে এসেছে। এবার 2-4টে তো কঠিন থাকবেই। আর রিজনিংয়েও তাই। রিজনিংয়েও তুমি যদি কোনো জায়গায় মক টেস্ট দিয়ে থাকো 30-এ ধরো 29-30 পেতে, তাহলে মনে করো রিজনিংয়ে ফুল স্কোর করে আসতে পারবা। কিন্তু এই ম্যাথামেটিক্যাল অপারেশন মানে ওই দেখো না চিহ্ন বদলে দিয়ে সংখ্যা দিয়ে হিসাব করতে বলে, ওটা একটু বড় দিয়ে দিচ্ছে, মানে লেন্থি প্রশ্ন। আর এই সিটিং আর পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটাও কিন্তু একটু লেন্থি, মানে বেশ কয়েকটা লাইন আছে, অনেক 7জন কি 8জন দিয়ে দিচ্ছে। ওই জন্য
এই ৩ টে বিষয় কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। আর বাদবাকি ওই ব্লাড রিলেশন, কোডিং, ডিকোডিং নরমাল আসছে, কোনো চাপ নিও না। ঠিক আছে? এইভাবেই পড়ে নাও আর আমি পরপর যে ক্লাসগুলো দেবো একটু মনোযোগ সহকারে কিন্তু সেগুলো পরপর করে নিবা। আর কোনো রকমের কোনো সমস্যা, কোনো কিছু দরকার হলে আমি তো তোমাদের গ্রুপে বলেই দিয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করবা। কেমন? রাখছি, সবাই ভালো করে রিভিশন করতে থাকো। কেমন? জয় হিন্দ।